আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের ভিডিওতে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্টে চান্স হবে। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে গত ২ বছর অ্যানালাইসিস রেজাল্ট কত হয়েছে। এই অ্যানালাইসিসটা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার পয়েন্টে আসলে চান্স হবে কিনা। এই অ্যানালাইসিসটা বোঝানোর পর আমার মনে হয় না আর কোনো কোশ্চেন থাকবে। তো দেরি না করে আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। ওকে, আমরা মূল কথা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট সিস্টেমটা একটু ভিন্ন। কীরকম? যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণত এ ইউনিট হচ্ছে আপনার মানবিক, এ ইউনিট মানবিক, এবং আপনার বি ইউনিট হচ্ছে ব্যবসা শাখা, এবং সি ইউনিট হচ্ছে বিজ্ঞান। 3টা ইউনিট আছে। আর এদের সিস্টেমটা হচ্ছে 2টা সিলেকশন থাকবে। একটা হচ্ছে প্রাথমিক সিলেকশন। এই প্রাথমিক সিলেকশনে আপনি 55 টাকা দিয়ে আবেদন করবেন। তারা আসলে দেখবে যে আপনার যেই পয়েন্ট আছে এই পয়েন্টে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন কি না। যদি আপনাকে সুপারিশপ্রাপ্ত করে যে হ্যাঁ আপনার পয়েন্ট ঠিক আছে, তাহলে আপনি চূড়ান্ত আবেদন করবেন। এবং এই চূড়ান্ত আবেদনটা 4টা ধাপে হয়ে থাকে। চূড়ান্ত আবেদনটা 4টা ধাপে হয়ে থাকে। 4টা ধাপে হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, প্রথম সিলেকশনে অনেকে অ্যাপ্লিকেশন করবে। কারণ কি যে 20 জানুয়ারি থেকে আপনার 20 ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে আপনার চূড়ান্ত ভর্তির আবেদন। এর মধ্যে অনেকেরই মেডিকেল বা অন্য কোনো জায়গায় চান্স হয়ে যাবে, যেহেতু 17 জানুয়ারি আছে মেডিকেল পরীক্ষা আছে। তো যারা মেডিকেল চান্স হবে তারা হয়তো ওই জায়গায় অ্যাপ্লিকেশন করবেন না, যার কারণে এই 4 ধাপে আসলে সিলেকশন পদ্ধতিটা চলতে থাকবে। এখন এটা যে আপডেটটা পাওয়া গেছে যে 1,08,500 জন 1,08,500 জন পরীক্ষা দিতে পারবে, যেটাতে গত বছর দিতে পারছিল 72,000। সো এই পরিমাণটা বাড়ছে। 72,000 জায়গায় 1,08,500 জন পরীক্ষা দিতে পারবে। আর এই আলোচনাটা আসছে যে তারা 5টা বিভাগীয় শহরে পরীক্ষা নিতে চায়। ঢাকা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, এরকম হচ্ছে যে আপনার 5টা বিভাগে তারা পরীক্ষা নিতে চায়। আচ্ছা, সেকেন্ড টাইমের জন্য কোনো মার্ক কাটে না, যেটা মেডিকেল এবং হচ্ছে আপনার চট্টগ্রামে যে মার্কটা কাটে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মার্কটা তারা কাটে না। আর হচ্ছে রেজাল্টে কোনো মার্ক নাই। মনে করেন একজনের রেজাল্ট হচ্ছে আপনার 4.75, আরেকজন পাইছে 5, GP5। এর ধরেন এমসিকিউতে মার্ক পাইছে 70, আর এই ব্যক্তি একাংশিতে মার্ক পাইছে 68। সো এ আগে থাকবে। রেজাল্টে কোনো মার্ক নাই, রেজাল্টে কোনো মার্ক নাই। এটা জাস্ট আপনি এমসিকিউ কারেক্ট করতে পারবেন, এর উপর ভিত্তি করে আপনার মেরিট পজিশনটা দেওয়া হবে। যাকে এইগুলো হচ্ছে জাস্ট একটা জেনারেল কথাবার্তা। এখন আসি আপনাদের যেটা কাঙ্ক্ষিত বিষয়, যে হচ্ছে যে আপনারা যে পয়েন্ট পেয়েছেন এই পয়েন্টে আসলে আপনার চান্স হবে কিনা। দেখেন, এটা আমি যদি আপনাকে একটু ব্যাখ্যা দিই, ব্যাখ্যাটা কীরকম। এবার GP5-এর সংখ্যা 1,47,000 সামথিং। তো আমরা ধরে নিই আলোচনার সুবিধার্থে যে বিজ্ঞানে আপনার 50,000 GP5 পেয়েছে, মানবিকে 50,000 বা এর কিছু কম বা বেশি হতে পারে, বা বাণিজ্যে পেয়েছে আপনার 47,000। এটা একটা আলোচনার সুবিধা ধরে নিলাম, কিছু কম বেশি হতে পারে। এখন দেখেন, 1,47,000 প্লাস পেয়েছে, আর আমাকে পরীক্ষা দেওয়া হবে 1,08,000, 1,08,500, 1,08,500 জন পরীক্ষা দেওয়া হবে। সে জায়গায় মোট প্লাস পাইল 1,47,000। এখন ঘটনা হচ্ছে এখানে এই 1 লাখের মধ্যে বিজ্ঞান, মানবিক এবং হচ্ছে যে কমার্স সবাই আছে 1 লাখের মধ্যে। এটা আমরা ভাগ করে নিলাম যে 50,000 50,000, এখানে 47,000। এরপরে দেখেন এই রেজাল্টটা 4.92 এবং 8.9, এই রেজাল্টটা কিন্তু অনেক বেশি। এই রেজাল্টটা পড়বে মোটামুটি 20 অথবা 30,000 ধরলাম, 20 অথবা 30,000 পোলাপান আছে। এটা মানবিকে এখানেও 20-30,000 পোলাপান আছে যে 4.89 পেয়েছে, ধরলাম 20,000। আচ্ছা, এইখানে 20,000। বাণিজ্যে আসলে খুব একটা সমস্যা নেই, বাণিজ্যে আসলে মোটামুটি সবাই পরীক্ষা দিতে পারে, বাণিজ্যের কোনো তেমন সমস্যা হয় না। তারপর আমি আলোচনা করে নিচ্ছি। এরপর 4.80 আরও 10-15,000 পাবে। আমি এই জায়গায় 20,000 ধরে নিচ্ছি, আপনারা 10-15,000 ধরে নেন, আরও 10,000 ধরলাম। আচ্ছা, এখানে ধরলাম আপনার 20, এখানে ধরলাম 10। আচ্ছা, এখানে 20, এখানে 10। আপনার 4.7 আরও 10,000 ধরলাম, 4.6, এইখানে কিন্তু 20,000 পেয়ে যাবে, কারণ 4.6 রেজাল্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে অনেক সংখ্যক বেশি পাবে। তাহলে কত হাজার হচ্ছে? 50, 70,
80, 90, 1,10,000, 1,10,000 হচ্ছে আপনার এই জায়গাটাতেই। ঠিক এরকম মানবিকও একই অবস্থা, 1,10,000, আর আপনার পরীক্ষা দেওয়া হবে এক ইউনিটে 1,08,000। যদি আমি 4.60, এখন ঘটনা হচ্ছে এই সংখ্যাটা এরকম নাও হতে পারে, এখানে আরও কম ধরলাম, যে আপনার এখানে 1,00,000 ধরলাম, এখানে ধরলাম 1,00,000, যে আপনার 4.60 পাইছে 1,00,000, সব মিলে 1,00,000 ধরলাম। এখন ঘটনা তো এখানে শেষ না, 23 সালে যে সেকেন্ড টাইমাররা আছে, এরা তো আবার GPA 5 অনেকে চান্স পায় নাই, এরা পরীক্ষা দিবে। 4.89 পেয়েছে অনেকে, এরা পরীক্ষা দিবে। 92 পেয়েছে এরা পরীক্ষা দিবে। 8 পেয়েছে এরা পরীক্ষা দিবে। 7 পেয়েছে এরা পরীক্ষা দিবে। তাহলে এখন দেখেন অনেকেই গ্রুপ পেজে আমি দেখলাম যে তারা 3.92 পর্যন্ত রেজাল্ট নিয়েছে, 3.92। আপনারা বলেন এবার যে রেজাল্টের অবস্থা, এই অবস্থায় আসলে কত দূর নিচে নামতে পারে? এই অ্যানালাইসিসটা দেখার পর আপনারা বলেন যে এটা আসলে কত দূর নামতে পারে। একদম ভালো করে অ্যানালাইসিসটা দেখবেন, যে আপনার যদি সুবিধা হয় আলোচনাটা আরও হচ্ছে যে শিওর হওয়ার জন্য আপনি বিগত সালে একটা পেপার অর্থাৎ গত রেজাল্টের একটা পত্রিকা বের করে এটা অ্যানালাইসিসটা দেখবেন যে আসলে কী অবস্থা। তো আমার মনে হয় আমি অ্যানালাইসিসটা করি নাই ওইভাবে, আমার আইডিয়া একটু অ্যানালাইসিস করেছি, আমি পুরো অ্যানালাইসিসটা বের করে নাই। আমার যতটুকু আমি দেখছি যে সর্বোচ্চ কোনো কারণে মানে অনেকে চান্স পেয়ে গেছে, যার কারণে আমার যেটা অভিজ্ঞতা এইটুকু রেজাল্ট নামতে পারে। আচ্ছা, এখানে বিভাগ পরিবর্তন আছে, অর্থাৎ এই ইউনিটে আপনার বিজ্ঞান, মানবিক, ব্যবসা সবাই পরীক্ষা দিতে পারে। যদিও এটা মানবিকের ইউনিট, এটা হচ্ছে আর্টসের ইউনিট, কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে বিজ্ঞান, মানবিক, ব্যবসা সবাই পরীক্ষা দিতে পারবে। বিজ্ঞান আমি ধরে নিয়েছি 4.6 প্লাস, এরা হচ্ছে তৃতীয় বা চতুর্থ মেরিটে এসে চান্স পাইতে পারে, মানে পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারে। মানবিক 4.6 বা 5.6, ব্যবসা 4.3 হলেই তারা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে পারবে। আর মানবিকের ইউনিটে তো এটা আছেই। বি ইউনিটে আসলে এটা আসলে খুব সহজ, এটাতে 4.36 বা 4.30 বেশি পারে সবাই পরীক্ষা দিতে পারবে। সি ইউনিটে একটু সমীকরণটা কঠিন। সি ইউনিটে আমি যেটা দেখছি যে এটাতে গত 2 ইউনিটের তুলনায় এ এবং বির তুলনায় সি ইউনিটে মার্ক বা পয়েন্টটা একটু বেশি লাগবে। তো বিজ্ঞান ধরছি আমি 4.75 প্লাস, বিজ্ঞান ধরছি 4.75 প্লাস, এতটুকু লাগবে। আর মানবিক এবং হচ্ছে ব্যবসা এদের বিভাগ পরিবর্তনে যে শারীরিক শিক্ষা বা তত্ত্বীয় যেই অনুষদটা আছে, এই অনুষদটাতে আপনার মোটামুটি 4.3 এরকম হচ্ছে, যে আমি এটা ধরে নিয়েছি যে এরকম হলে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আচ্ছা, এইগুলো আপনার হচ্ছে যে পয়েন্ট অ্যানালাইসিস, আপনি আসলে এরপরে নিজেই দেখবেন যে আপনি আপনার যে পয়েন্ট আছে এই পয়েন্টে আপনি আসলে ক্যাপাবিলিটি কিনা। আপনার মনে হয় এই অ্যানালাইসিস দেখার পর নিজেরাই বুঝতে পারবেন। তবে আমি এটা ব্যক্তিগতভাবে এটা সুপারিশ করব যে এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু 3.92 এই ঘটনা কখনো এই অবস্থায় ঘটবে না, কারণ আপনাদের রেজাল্ট আপনারা ভালোভাবেই জানেন যে 1,47,000-এর বেশি প্লাস পেয়েছে। কিন্তু এই যে এই রেজাল্টগুলো কিন্তু প্রচুর সংখ্যা আছে, এই রেজাল্টগুলোর সংখ্যা অনেক বেশি। আচ্ছা, এরপরে আসলে সাজেশন জানতে চেয়েছেন যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ নাকি কঠিন, কেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজেশন। আচ্ছা, সাজেশনটা আমি একটু আলোচনা করি। হ্যাঁ, আমি জাস্ট একটু আলোচনা করি। দেখেন, এখানে 20% কোশ্চেন বিগত থেকে আসবে, 20% কোশ্চেন বিগত থেকে আসবে, একদম রিপিট 20% কোশ্চেন। আচ্ছা, এখানে আবার 20% কোশ্চেন আসবে BCS থেকে। এই দুটা মানে হচ্ছে যে অলিখিত সাজেশন, এই দুটা। গত বছরগুলোতে যেটা প্রবণতা ছিল, আগে কোশ্চেনগুলো কীরকম ছিল, মানে হচ্ছে আপনার 20-21-এর দিকে, যেমন আপনার পার্টস অফ স্পিচ থেকেই আপনার বেশিরভাগ কোশ্চেন আসতো। পার্টস অফ স্পিচের মধ্যে কী কী আমি একটু দেখাই আপনাকে। নাউন, আমি সংক্ষিপ্ত লিখতেছি, প্রোনাউন, ভার্বের আপনার জিরান পার্টিসিপল, কনফিউশন ভার্ব, এটা গেল। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে এই জায়গায় আপনার ইন্টারজেকশন বা কনজাংশন, তারপর প্রিপোজিশন 2-3টা আসতোই। আচ্ছা, এইখানেই আমরা আসলে পার্টস অফ স্পিচটা পড়ে শেষ করে দিই, এরপর বাইরে কিছু পড়ি না। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরবারও কোন জায়গায় ফোকাস করে দেখেন, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ,
এরপর হচ্ছে সেম ওয়ার্ড অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই 4টা টপিক পার্টস অফ স্পিচে আলাদা করে পড়তে হবে। এর বাইরেও পড়তে হবে ফ্রেশ ক্লজ, ফ্রেশ এবং ক্লজ, এটা অলিখিত সাজেশন, প্রশ্ন আসবে এখান থেকে, ফ্রেশ ক্লজ থেকে কোশ্চেন আসবেই, শিওর থাকেন, ফ্রেশ এবং ক্লজ থেকে কোশ্চেন আসবেই, শিওর থাকেন। আচ্ছা, এটা গেল। এরপরে কিন্তু এই গত বছর 2024 গত বছর যেটা হয়ে গেছে, 24 সেশনে যে কোশ্চেনগুলো আসছে এইটার ধারা থেকে একটু বের হয়ে আসছে রাজশাহী। তারা আসলে কোন জায়গাগুলো ফোকাস করছে? তারা ফোকাস করছে ওয়ান ওয়ার্ড, তারপর হচ্ছে আপনার ফরেন ফ্রেশ, ফরেন যে ফ্রেশগুলো আছে এগুলা, তারপর হচ্ছে আপনার ল্যাটিন ওয়ার্ড, এই দিকে একটু আপনাকে যোগ দিতে হবে। ওয়ান ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড, ফরেন ফ্রেশ, এই জায়গাগুলোতে আপনাকে একটু পড়তে হবে, কারণ গত বছরগুলোতে আমি এই জায়গা থেকে, গত বছর জাস্ট 24 আমি এই জায়গা থেকে কোশ্চেন আসছে, এবং এর আগে যারা প্রিপারেশন নিয়েছে তারা মূলত এইভাবে প্রিপারেশনটা নিছে, কিন্তু এটাতে ফোকাস করে নাই, কিন্তু গত বছর তারা এই জায়গা থেকে কিছু কোশ্চেন দিচ্ছে, এবারও হয়তো এই জায়গা থেকে কিছু কোশ্চেন দিবে, কিন্তু আসলে ওরা বুঝেই না যে এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে। এই ওয়ার্ডগুলো পড়লে ওয়ান ওয়ার্ড, এরপর হচ্ছে ফরেন ফ্রেশ, ল্যাটিন ওয়ার্ড, তারপর হচ্ছে আপনার ইডিয়াম ফ্রেশ, তারপর এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে এইগুলো পড়লে মোটামুটি আপনি একটা ভালো প্রস্তুতি ইংরেজিতে হবে। ইংরেজির কথাটা বললাম। আচ্ছা, বাংলায় অ্যাজ ইউজুয়াল পড়বেন, এর সাথে বাংলা সাহিত্যটা পড়বেন। আগে যেটা পড়ছেন ঢাবি বা অন্যর জন্য যেটা পড়ছেন, এর সাথে বাংলা সাহিত্য। এখন ঘটনা হচ্ছে বাংলা সাহিত্য তো অনেক বেশি বড় একটা সিলেবাস বাংলা সাহিত্য। আপনারা জাস্ট বিসিএসির বিগত সালের কোশ্চেনগুলো পড়বেন এবং আরইউ এর বিগত কোশ্চেনগুলো পড়বেন, তাহলেই হয়ে যাবে, অন্য কিছু লাগবে না বাংলা সাহিত্যে। জিকের টপিকটা হচ্ছে সাম্প্রতিক বেস এবং হচ্ছে ইতিহাস বেস, সাম্প্রতিক এবং ইতিহাস বেস। আপনার যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত সালের সব কোশ্চেন পড়া থাকে ব্যাখ্যা সহ, তাহলে আপনার মোটামুটি জিকে যে কোশ্চেনগুলো আছে এর 80% কোশ্চেন আপনি কমন পাবেন, আর বাকি 20% হচ্ছে সাম্প্রতিক প্লাস বেসিক। কীরকম? এবার মনে করেন যে আমাদের এখানে কী চলতেছে, আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট চলতেছে, অন্তর্বর্তীকালীন সরকার। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসবে না, আসবে যে আপনার প্রথম অন্তর্বর্তীকালীন সরকার কোথায় হয়েছিল সারা বিশ্বে, বা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রথম কবে আসছে, বা এই যে মাহাথির মোহাম্মদ মারা গেলেন গতকালকে, এনার ব্যাকগ্রাউন্ড থেকে আসবে। সো এরা আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই কাজগুলো করে, তারা একটু কোশ্চেনের গভীরের দিকে যায় এবং এখান থেকে কোশ্চেন তারা সেট করে। আর আমি আরেকটা কথা বলে কি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের একটা এক্সাম বেস আলো আছে, এক্সাম বেসে আপনি ভর্তি হতে পারেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যেহেতু স্পেশালি এই ইউনিটে 1007তম ছিলাম, এই ইউনিটে 1007তম ছিলাম, 1007তম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সময় আমার মার্কস ছিল 65.50। সো খুব খারাপ না আর খুব ভালো না, মোটামুটি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার বেশ একটা দক্ষতা আছে, যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক্সাম বেসটা আমি চালু করছি। এক্সাম বেসে ভর্তি হতে পারেন। আমাকে আপনারা 01706871 এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা কোর্সের ডিটেলস পেয়ে যাবেন। আগে রুটিনটা দেখবেন, তারপরে ভর্তি হবেন। আশা করি আপনারা সকল উত্তর পেয়ে গেছেন। তারপরে যদি আরও বিস্তারিত সাজেশন চান যে কোন কোন টপিকগুলো এক জায়গায় আমাকে পড়তে হবে, যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমি আবার সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল। যদি মনে হয় যে আপনি আরও আপডেট কিছু পেতে চান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।